This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাঝে কেটে গিয়েছে প্রায় 7টা বছর। 7 বছর পর আবারও তৃণমূলে অর্থাৎ ঘর বাপসি হলো শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী। আজ তৃণমূল ভবনে সেখানে তিনি পৌঁছে যান। সেখানে পৌঁছে দলের পতাকা হাতে নিয়ে নেন তিনি। এনকেডিএ চেয়ারম্যান পদ পাওয়ার পরেই দলে ফেরা স্বাগত জানালেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস। তৃণমূল কংগ্রেস শিরা ধমনীতে বইছে, দলকে শক্তিশালী করতে পথে নামবো বললেন শোভন চট্টোপাধ্যায়। মঙ্গলবার মমতা অভিষেকের মিছিলে হাঁটবেন শোভন। ঘরের ছেলে ঘরে ফিরলেন, স্বাগত জানালেন অরূপ বিশ্বাস। যদি আমার ধমনী বলেন, শিরা বলেন, আর তৃণমূল কংগ্রেস মানে নিজের ঘর, নিজের সংসার, এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ, তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম। রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আমি কাজে লাগতে পারতে, দলকে শক্তিশালী করতে আগামী দিনে সিনসিয়ারিটি দিয়ে, ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা, কোথাও ত্রুটি রাখবো না, এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজে মনে করি যে এটা আমার ডিউটি, যে আমার এই ঘরকে, যে সুন্দর ঘর, সেই সুন্দর ঘরকেই আগামী দিনে আরও বেশি করে সামিল হয়ে আমার সমগ্র শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে তুলব। আমার কথা, আমি বিশ্বাস করি কাজে। তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কাজের সুযোগ দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে কাজ আমার কথা বলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করবেন শুনলাম, আপনারা যাচ্ছেন এখন, কি বলবেন সেখানে? কেন? না, প্রথমে তো আমার আন্তরিক কৃতজ্ঞতা জানানোর আছে। শোভনকে আবার দলে নিয়ে তাকে সক্রিয় করার হওয়ার যে সুযোগটা দিয়েছে, সেইটা একটা বড় জায়গা। এবং তারপরে আমরা কিভাবে দলের কাজে সামিল হতে পারি, মানুষের পাশে কিভাবে থাকবো, তার রূপরেখা নিশ্চয়ই জানার চেষ্টা করব। এসব আমার একদম জানা নেই। দলের সিদ্ধান্ত, মানুষের জন্য যেখানে হাঁটা প্রয়োজন, যেভাবে আন্দোলনে সামিল হওয়া প্রয়োজন, আমি থাকবো। আর তৃণমূলে যোগ দেওয়ার পরই, ঘর বাপসি হওয়ার পরেই সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চলে যান শোভন বৈশাখী। এবং সেখানে যাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন, কি বার্তা দিয়েছেন শোনাবো আপনাদের। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সমাজ, আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে। এবং মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল। দলনেত্রীর অনুমোদন ক্রমেই শোভনদা এবং বৈশাখী দি দুজনকেই দলে ফেরানো হয়েছে। আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে। এই কেন্দ্রের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। বান্ধবী বৈশাখীকে নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের কামব্যাক তৃণমূল কংগ্রেসে। এবং তারপরেই আমরা কথা বলেছিলাম কার সঙ্গে, শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে এই শোভন বৈশাখীর তৃণমূলে প্রত্যাবর্তনে তার কোনো সমস্যা নেই। দলের ডাকে শোভন বৈশাখীর সঙ্গে এক মঞ্চে থাকতেও আপত্তি নেই রত্না চট্টোপাধ্যায়ের। শুনুন। আমার কোনো অসুবিধা হবে না, কারণ আমি তৃণমূল করি, আমি শোভন বৈশাখীর দল করি না। অতএব শোভন বৈশাখী কোন মঞ্চে থাকবে আমি সেই মঞ্চে যাব না, এরকম কোনো ব্যাপার নেই। তৃণমূল যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয় যে তৃণমূল যে মঞ্চে আমায় ডেকেছে সেই মঞ্চে শোভন বৈশাখীকেও ডেকেছে, আমি যাব। তবে বৈশাখী দেবী একসময় বলেছিলেন যে তিনি আমার সঙ্গে, তারা দুজন আমার সঙ্গে এক মঞ্চ শেয়ার করবে না। তো যদি সেই সিদ্ধান্তে থাকেন, কোনো মঞ্চে আমাকে ডাকলে, ওনাদের ডাকলে আমি তো পৌঁছে যাবই। কারণ আমি এখনো তৃণমূলের কর্মী, আমি তৃণমূলের কাউন্সিলর, এমএলএ, আমাকে যেতেই হবে। ওনারা যদি যাবেন তাহলে এক মঞ্চ শেয়ার করতে হবে, কথাটা রাখতে পারলেন না। আর যদি না গিয়ে নিচে দাঁড়িয়ে থাকেন মঞ্চের, তাহলে সেটা ওনাদের ব্যাপার। আর ওনারা আসতে চাইছেন, কাজ করতে চাইছেন, মন দিয়ে কাজ করুন। কারোর পেছনে, বিশেষ করে আমার পেছনে যদি না লাগেন, আমাকে যদি কাজে ডিস্টার্ব না করেন, আমার কোনো বক্তব্যই নেই যে ওনারা এলেন কেন,
কেন ওনারা কাজ করবে? অবশ্যই কাজ করতে চাইছেন, কাজ করবেন। মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবে এবং এর ফল হবে হয়তো যে যেমনভাবে বামফ্রন্ট নিশ্চিহ্ন হয়ে গেছিল সেই রকমভাবেই যারা আজকে খুব এসআইআর হলে তৃণমূলের ভোট কমবে বলে আশা করছে তারা দেখবেন আগামীকাল নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনাকে একটা শেষ প্রশ্ন করতে চাইবো, অনেকেই এর মাঝখানে আপনাকে দায়ী মনে করছিল যে শোভন চট্টোপাধ্যায় অ্যাক্টিভ যে রাজনৈতিক ক্যারিয়ার যেটা ছিল সেটা একদম শেষ, আবার আপনি তাকে এরকম একটা জায়গা এনে দিলেন। আজকের জয়টা কি একটু বেশি বড় জয় আপনার জন্য? এটা কোনো জয় পরাজয় নয়। আমি মনে করি যে শোভন আর আমি একসঙ্গে বহু স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি। যারা এটা বলেছেন যে আমি শোভনের বিরুদ্ধে চক্রান্ত করেছি বা দলের বিরুদ্ধে চক্রান্ত করেছি, এটা খুব পরিকল্পিত কিছু মিথ্যে কথা রিউমার মঙ্গার্সরা এটা সবসময় ছড়াবে, আগামী দিনেও ছড়াতে পারে। এতে কান দেওয়াটা আমাদের কাজ নয়। অনেক বড় আন্দোলন চলছে সারা দেশ জুড়ে, এই আন্দোলনকে আমাদের কাঁধে নিয়ে যেতে হবে। কাজে যারা বলছেন তাদের উত্তর আজকে পেয়ে গেছেন তারা, আর কি বলবো। নিঃসন্দেহে তার হয়তো একটা বড় জয়। আর আজকের সবচেয়ে বড় বার্তা, যখন শোভন চট্টোপাধ্যায় তিনি ফের তৃণমূল কংগ্রেসে ফিরছেন, সে সময় বৈশাখী বন্দ্যোপাধ্যায় তার সর্বক্ষণের সঙ্গী তার পাশেই রয়েছেন। এটার উত্তর ববিদা দিক, কারণ ওকে সরিয়েই ববিদা মেয়র, আবার ববিদাকে সরিয়ে ওকে মেয়র করা হবে কিনা ভবিষ্যতে সেসব প্রশ্নের উত্তর ববিদা দেবেন, রত্নাদি দেবেন। যার কারণে এত লড়াই, এত সমস্ত কিছু, হ্যাঁ, তাকে মানে পুরো আর কি ফুল ব্যাটালিয়ান তার নিয়ে নেওয়া দলে, এটা দিদির কেমন খেলা। আমাদের স্বাগত জানানোরও নেই, আমাদের বিদায় জানানোর পালাটা তো উনি অনেকদিন আগেই চুকিয়ে ফেলেছেন। আর রক্তে এতদিন কিছুদিন বিজেপি হয়েছিল, মাঝখানে কোথাও ডায়ালিসিস হয়েছে, পাল্টে নিয়েছেন। শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায় কিছুদিনের জন্য কোনো কারণে হয়তো তৃণমূল ছেড়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের একটা পুরনো সম্পর্ক, মানে তাঁরা ফিরে এসছেন এখন বিজেপিতে। এর আগেও তো আমরা দেখেছি চার্টার্ড ফ্লাইট পাঠানো হয়েছে অনেককে নিয়ে যেতে। যারা চার্টার্ড ফ্লাইটে গেছিলেন তারা তো পরে বলেছেন ফ্লাইট লাগবে না, অটো পাঠাও, অটোতে ফিরে যাচ্ছি। তারা তো ফিরে এসছেন তৃণমূলে। 7 বছর পর তৃণমূল কংগ্রেসে ঘর ওয়াপসি হচ্ছে শোভন চট্টোপাধ্যায়। এর আগে আমরা গত মাসে দেখেছিলাম এনকেডি এর চেয়ারম্যান হয়েছিলেন তিনি, আর তারপরেই সবার আগে আমাদের সঙ্গে কথা বলেছিলেন। শুনুন সে কথা। ঘরে ফেরার বোধহয় একটা পরিবেশ বেশ কয়েক মাস ধরেই চলছিল, সেই সেপ্টেম্বর থেকে। আজকের হঠাৎ করে যোগদান। তৃণমূল কংগ্রেসের সঙ্গে মমতাদির সঙ্গে আমার যোগাযোগ কোনো মুহূর্তের জন্যই বিচ্ছিন্ন হয়নি। হয়তো হাতে পতাকা দেখতেন না বলে আর মিছিলে পা মেলাতে দেখতেন না বলে, কিন্তু আমার মন প্রাণ অস্থি কিন্তু সেইখানেই পড়ে থাকতো। আর সেই যোগসূত্রে আমরা আমাদের মতের বিনিময় বহু ক্ষেত্রে হয়েছে। আর আজকের দিনটা বিশ্বাস করুন, একদিক দিয়ে মমতাদের আশীর্বাদ আর একদিক দিয়ে অভিষেকের সঙ্গে দেখা হবার পর অত্যন্ত ছোটোর থেকে দেখেছি যে ভাববে পরিণত বিষয়ে যখন প্রথম দিনে এতক্ষণ আলোচনা হলো, দ্বিতীয় দিন আলোচনা হলো, বিশ্বাস করুন আমি অভিভূত। পলিটিক্যাল এক্সপিরিয়েন্সের দ্বারা আমি মনে করি যে রাজনৈতিকভাবে বিভিন্ন বিশ্লেষণে অভিষেক এমন একটা স্তরে নিজেকে প্রতিস্থাপন করেছে, অবস্থানে নিয়ে গেছে, সেখান থেকে বহু কিছু শেখার আছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে সেই মহেন্দ্রক্ষণ এসছে আমাদেরকে, যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে একসঙ্গে পথে নেবে কাজ করার সুযোগ আসছে। এতে আমি আপ্লুত, আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। অন্যদিকে ভোটের আগে নতুন গ্রুপের নাম মিঠুন যোদ্ধা, এবং এই গ্রুপ তৈরি করতে বলছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তিনি বলছেন প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে অন্ততপক্ষে 150 জন বিজেপি কর্মী সমর্থক তারা এই গ্রুপ তৈরি করুক, যে গ্রুপের নাম তিনি বলছেন মিঠুন যোদ্ধা। এবং এই গ্রুপের যারা সদস্য তাদের প্রত্যেককে তিনি এখনো পর্যন্ত তার 2টো মোবাইল ফোন নাম্বার দিয়েছেন। একটি নাম্বার দিয়েছেন আইনি সহায়তার জন্য, আরও একটি নাম্বার দিয়েছেন সংগঠন মজবুত করার জন্য।
ভোটের আগে মিঠুন চক্রবর্তী এই গ্রুপ তৈরি করার একটা পরামর্শ দিলেন। এই গ্রুপের নাম দিচ্ছেন মিঠুন যোদ্ধা। কি বলেছেন তিনি, শোনাবো আপনাকে। প্রতিবাদ থেকে শুরু করে, অবরোধ থেকে শুরু করে, যখন যেখানে যা দরকার হবে এই আমার যোদ্ধারা সেখানে দাঁড়িয়ে যাবে। দরকার হলে পরে যেভাবে ব্যবহার করেছেন আপনার সঙ্গে সেইভাবে ব্যবহার করুন। আমি দাদাকে বলার কথা বলছি না, আমি একটা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে অনেক কাজ হবে। কতজন থাকছে টিমে, রেসপন্স টিমে? প্রত্যেক বিধানসভা থেকে 150 জন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, মিঠুন চক্রবর্তী তিনি একটা গ্রুপের কথা বলছেন, মিঠুন যোদ্ধা। এর আগে আপনাদের ডিজিটাল যোদ্ধা আমরা দেখেছি, এবার বিজেপির মিঠুন যোদ্ধা। তাহলে কি ডিজিটাল যোদ্ধা বনাম মিঠুন যোদ্ধার নতুন লড়াই শুরু হলো, নতুন খেলা শুরু হলো? আমি গতকালও বলেছি যে ফেল করা ছাত্র যতই ফার্স্ট বয়কে টুকলি করার চেষ্টা করুক, সে কখনো ফার্স্ট হতে পারে না। ফেল করা ছাত্র ফেলটুরামি থাকে, ফার্স্ট বয় থাকে। গতকালকে আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়কে নকল করার অক্ষম চেষ্টা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের বুকে সেবাশ্রয় মডেল। যে অভিষেক ব্যানার্জিকে রোজ গালি দেন, আজকে মিঠুন চক্রবর্তী আবার সেই অভিষেক ব্যানার্জির আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, তাকে নকল করে মিঠুন যোদ্ধা করতে চাইছেন। আসলে যেরকম চাঁদের নিজস্ব আলো থাকে না, সূর্যের আলোয় আলোকিত হন, এ রাজ্যের বিরোধী দলের নেতারাও মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে নকল করেই রাজনীতিতে টিকে থাকতে চান। কারণ তারাও জানেন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে গালিগালাজ না করলে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, কিন্তু প্রজেক্টের জন্য তাদেরকেই নকল করতে হবে, কারণ তারাই হচ্ছেন পথ দেখান। ওই হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, হোয়াট তৃণমূল থিংস টুডে, বিজেপি থিংস টুমরো। কিন্তু মিঠুন বাবুর যে ডিজিটাল যোদ্ধা, এই ডিজিটাল যোদ্ধারা কি শিখবে? কি করে ছেলেকে বাঁচানোর জন্য বিজেপিতে যোগ দিতে হয় সেটা শেখাবে, নাকি কি করে হোটেল বাঁচানোর জন্য বিজেপিতে যোগ দিতে হয়, নাকি ইডি সিবিআই এর নোটিশ থেকে বাঁচার জন্য বিজেপিতে যোগ দিতে হয়? ডিজিটাল যোদ্ধারা সেটা শিখবেন। সেই বিষয়ে মিঠুন বাবু প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। আর এবারে এসআইআর নিয়ে সুর বদল অনুব্রত মণ্ডলের। হঠাৎই তিনি অনেকটা ঘুরে গেলেন এবং তিনি যেমনটা বলছেন এখন যে এসআইআর নিয়ে ভয়ের কিছুই নেই। তুমি কোন হরিদাস পাল যে আমাদেরকে দেশ থেকে বের করে দেবে? আমাদেরকে দেশ থেকে বের করতে পারবে না। বিজেপিকে চ্যালেঞ্জ বীরভূম জেলা তৃণমূল কনভেনারের। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। যতই আইন করুক, যতই কিছু করুক, ভাববেন না যে আমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবো, এসআর থেকে তাড়িয়ে দেবো, বাংলা থেকে তাড়িয়ে দিয়ে কোথায় পাঠাবেন? ক্ষমতা নাই। আমার বাবার জন্ম এখানে, আমার দাদুর জন্ম এখানে। তুমি কোন হরিদাস পাল, তুমি আমাকে এখান থেকে সরাবে? হবে না বন্ধু। যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে, যতক্ষণ পর্যন্ত অভিষেক ব্যানার্জি থাকবে, তোমরা কেউ আমাদেরকে তাড়াতে পারবে না। শুনলেন অনুব্রত মণ্ডল কি বলেছেন, কিন্তু এর আগে অবশ্য অনুব্রত মণ্ডলের গলায় এই কথাটা শোনা যায়নি। এর আগে তিনি বলেছেন এসআইআর নাকি ভালোই। ঠিক কি বলেছিলেন সেক্ষেত্রে শোনাই একবার আপনাদের। এসআইআর চালু হোক না, অসুবিধা কি আছে? এসআইআর চালু তো ভালো হবে, কোনো প্রবলেম নেই। এসআইআর চালু হোক, বললাম তো ভালোই হবে, খারাপ কি হবে? পরিষ্কার পরিচ্ছন্ন হবে। হ্যাঁ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এই অনুব্রত মণ্ডল একটা সময় যিনি বলেছিলেন যে এসআইআর ভালো, এসআইআর চালু হলে তো ভালোই হবে, সেই অনুব্রত মণ্ডল এখন কার্যত 180 ডিগ্রি ঘুরে গেলেন। তিনি এখন বলছেন যে এসআইআর হলে ভয়ের কিছুই নেই। এমনকি তিনি বলছেন যে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার কে? বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ করছেন অনুব্রত মণ্ডল। না, আমি তার বক্তব্যের মধ্যে কোনো চ্যালেঞ্জ দেখছি না। তিনি আগের দিন যা বলেছিলেন সেটারই ব্যাখ্যা দিয়েছেন এবং সে কথা তো আমরাও বলছি। উনি আগের দিন বলেছিলেন এসআইআর ভালো, আজকে তিনি বলেছেন, শুনলাম আপনি যা শোনালেন সেটা যদি খণ্ডিত না হয় তাহলে শোনালেন আমার দাদুর জন্ম এখানে, বাবার জন্ম এখানে, 14 পুরুষের জন্ম এখানে, আমাদের কে তাড়াবে? সত্যিই তো 2002 এর ভোটার তালিকায় নাম থাকলে কাউকে সরানো হবে না। তো সে কথাই তো অনুব্রত মণ্ডল মনে হয় বলার চেষ্টা করলেন এবং আগের দিনের কথার ব্যাখ্যা দিলেন যে স্যার ভালো এই কারণে, কারণ যাদের দাদুর জন্ম হয়েছে, যাদের বাবার জন্ম পশ্চিমবঙ্গে হয়েছে, তাদের কারোর কিছু হবে না। সত্যি তো তারা কেউ কোথাও যাবে না। কিন্তু এই সরকারের দুই প্রধান মুখ
যে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম রাখতে চাইছেন সে বিষয়ে কিন্তু অনুব্রত বাবু কিছু বলেননি। অর্থাৎ তিনি এটা বুঝে গেছেন যে অনুপ্রবেশকারীদের কিন্তু ভোটার লিস্ট থেকে নামটি কাটা পড়বে। ধন্যবাদ আপনাকে। দেখুন, বিএলএদের প্রশিক্ষণ শিবিরে হামলার অভিযোগ উঠেছে আজই। এবার তাই এই বিএলএরা কেন্দ্রীয় বাহিনী ছাড়া কাজ করতে পারবেন না, কোনোভাবেই সেটা সম্ভব নয়। এই দাবি তুলে কোচবিহারের জেলা শাসকের কাছে ডেপুটেশনও দিল বিজেপি বিধায়করা। বিএলএদের কেন্দ্রীয় নিরাপত্তা না দিলে এসআইআর সঠিকভাবে করা সম্ভব নয়। কোচবিহারে বিজেপির এক বিএলএর ওপর হামলার অভিযোগ উঠেছে, আর তার জেরেই এবার বিএলএদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার দাবি তুললেন জেলার বিজেপি বিধায়করা। সারা কুচবিহার জেলা জুড়ে আজকে এই তৃণমূল কংগ্রেস তাণ্ডব চালাচ্ছে। আপনারা দেখেছেন এর আগেও যে বিভিন্ন নেতা নেত্রীরা কিভাবে হুমকি দুমকি দিচ্ছে মিটিংয়ের মাধ্যমে। এটার থেকে পরিষ্কার যে তারা ভারতীয় জনতা পার্টি বিএলএ 2দের অংশগ্রহণ করতে দেবে না। আমরা দাবি করছি যদি কেন্দ্র ফোর্স দিয়ে যদি এসআইআর করা না হয় তাহলে কোচবিহারে এসআইআর সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। সকাল গড়িয়ে সন্ধে হয়ে গিয়েছে, এখনো অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা এসএসসি প্রকাশ করতে পারেনি। ফলে বুঝতেই পারছেন যে নিয়োগ সংক্রান্ত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যথেষ্টই ব্যাহত। কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, সেই অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা শুধুমাত্র টিভি9 বাংলার হাতে। সেই গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে তালিকায় 2591 জনের নাম রয়েছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুমন, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করতে পারলো না কেন, কোথায় সমস্যা হচ্ছে, আর এক্সক্লুসিভলি টিভি9 বাংলার কাছে যেই তালিকা রয়েছে সেখানে কি কি দিক কি কি বিষয় সামনে আসছে দেখা যাচ্ছে? দেখো, যেটা লেটেস্ট জানতে পারছি, সন্ধ্যে 8টা নাগাদ এই তালিকা প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তখন বা তার আশপাশে এই তালিকা প্রকাশ করা হতে পারে। দেখো, এই তালিকা প্রকাশ না হওয়ার অর্থ হচ্ছে আজকে থেকে যে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল তা থমকে থাকা। টানা 1 মাস ধরে এই আবেদন প্রক্রিয়া চলবে, আজ থেকে শুরু হওয়ার কথা ছিল। এখনো তালিকা বেরোয়নি, তাই কেউ এখনো আবেদন করতে পারছেন না। এবার আসি আমাদের কাছে থাকা তালিকার কথায়। সেখানে 2591 জনের নাম রয়েছে, যেখানে দেখা যাচ্ছে একাধিক তৃণমূল নেতা রয়েছেন এবং গ্রুপ ডির ক্ষেত্রে প্রায় 44% দুর্নীতি, গ্রুপ সির ক্ষেত্রেও প্রায় 38% দুর্নীতির পরিসংখ্যান সেখানে পাওয়া যাচ্ছে। তৃণমূল বিধায়কের খুড়তুতো ভাই থেকে শুরু করে খোদ তৃণমূল নেতা তার ভাই, এছাড়া দূরের আর ঘনিষ্ঠ প্রচুর নাম রয়েছে। এই তালিকা আজকে প্রকাশ হলে, যেটা জানা যাচ্ছে সন্ধ্যা 8টা নাগাদ হতে পারে, তারপরে কিন্তু রাজনৈতিকভাবে বিরোধীরা একটা রাজনৈতিক অস্ত্র পাবে দুর্নীতির সঙ্গে তৃণমূল যোগটাকে আর একবার স্পষ্ট করে তুলে ধরে। ধন্যবাদ সুমন। এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট, তালিকা এখনো প্রকাশ হয়নি, কিন্তু অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা আজ রাত 8টা নাগাদ প্রকাশিত হতে পারে। লেটেস্ট আপডেট এটা। যারা পয়সা দিয়ে চাকরিটা পেয়েছিলেন তাদের চাকরিটাও গেল, মান সম্মানটাও গেল। দায়ী কি আপনারা? আমি মনে করি পুরোটা দায়ী তারা না, দায়ী তারাও যারা দোকানটা খুলেছিল, অর্থাৎ যারা দোকান খুলে গ্রুপ সি গ্রুপ ডির জন্য টাকা নিয়েছিল। আমি এই সমস্ত লোকেদেরকে, যারা গ্রুপ সি গ্রুপ ডির যারা চাকরি হারাবেন, যাদের মান সম্মান হারাবেন, তাদেরকে বলবো তৃণমূলের নেতাদেরকে ধরুন, গাছে বাঁধুন, ল্যাম্পপোস্টে বাঁধুন এবং পয়সাটা নিয়ে নিন। আপনার পয়সা, আপনি দোকান খুলেছিল, আপনারা প্রোডাক্ট কিনেছিলেন, সেই প্রোডাক্ট হচ্ছে চাকরি। এবার সেই প্রোডাক্ট ওয়ারেন্টি পিরিয়ডের আগেই খারাপ হয়ে গেছে, টাকা তো ফেরত পাবেন আপনারা। হ্যাঁ, আর যদি বড় মাছ 2-4টে থাকে ভাইপোর মতো, একা বাঁধতে না পারলে বলবেন আমরাও যাবো দড়ি নিয়ে বাঁধতে। এই পুরো পদ্ধতিটা বিচারাধীন এবং যে মাননীয় আদালত যেভাবে নির্দেশ দিয়েছে, আমাদের প্রশাসনিক দপ্তর, নির্দিষ্ট যে সংশ্লিষ্ট দপ্তর, তারা আইনজ্ঞদের পরামর্শ নিয়েই এগোচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের কি প্রতিকূলতা প্রতিবন্ধকতা আছে সেটা তারা বলতে পারবে। দলীয় স্তরে এইভাবে এর কোনো ব্যাখ্যা নেই, দলীয় স্তরে বলাও হয়নি যে কোথাও কি করবেন না করবেন। তবে বিজেপি যে এত কথা বলছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন, এই অযোগ্যদের তালিকায় সব থেকে বেশি নাম যে জেলার আছে সেই জেলার নাম পূর্ব মেদিনীপুর, এবং সেই সময় সেই জেলার দায়িত্বে যিনি ছিলেন তার নাম শুভেন্দু অধিকারী। আর এবারে আমরা নজর রাখবো কলকাতা ময়দানের দিকে, কেননা কলকাতা ময়দানে সেখানে একেবারে তুলকালাম পরিস্থিতি। কেন বলছি এই কথা? কারণ কলকাতা ফুটবল লিগে গড়াপেটার অভিযোগ, গ্রেফতার খিদিরপুর ক্লাবের কর্তা আকাশ দাস। গতকাল রাতে অভিযুক্ত কর্তাকে লালবাজারে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরে আটক করা হয়েছে আকাশ দাসকে। ধৃত আরও এক। কলকাতা লিগে স্বচ্ছতা আনতে ম্যাচ ফিক্সিং এর তদন্তভার কলকাতা পুলিশের হাতে তুলে দেয় আইএফএ। গত 27শে জুলাই আমরা ম্যাচ ফিক্সিং এর খবর দেখিয়েছিলাম, কিছু ম্যাচের সন্দেহভাজন ফুটেজও দেখিয়েছিলাম আপনাদের।
এফআইআর লজ করে আমাদের প্রাইমা ফেসাই যে এভিডেন্স ছিল ওই বেসিসে দুইজন অ্যাকিউজডকে অ্যারেস্ট করা হয়েছে ওনাদের ব্যারাকপুর এরিয়া থেকে বেলঘরিয়া থেকে। প্রথম হচ্ছেন আকাশ দাস, হি ইজ টিম ম্যানেজার অফ খিদিরপুর স্পোর্টিং ক্লাব। সেকেন্ড পার্সন ইজ রাহুল সাহা এলিয়াস রাজ, ইনি হচ্ছেন মিডিয়া ম্যানেজার অফ খিদিরপুর স্পোর্টিং ক্লাব। ইনাদের এগেনস্টে আমরা এভিডেন্স পেয়েছি, সো অন দ্যাট বেসিস ইনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ডিউরিং ইনিশিয়াল ইন্টারোগেশন ইনারা কিছুটা যে ইনার গিল্ট আছে ওটা কনফেস। অর্ধেক আকাশ নয়, পুরো আকাশ চাই। দেশের মেয়েরা এটা প্রমাণ করে দিয়েছেন। বিশ্ব সেরা মহিলা ক্রিকেট দল এবং উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। প্রথমবার বিশ্বকাপ জয়ের পর মহিলা ক্রিকেট দলের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে বুধবার সাক্ষাৎ নরেন্দ্র মোদীর। বিশ্ব জয়ের পরে সোশ্যাল সাইটে হরমনপ্রীত স্মৃতিদের আকাশ ছোঁয়া সাফল্যের জন্য অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। पूरा भारत अपनी क्रिकेट टीम की सफलता से बहुत खुश है। ये भारत का पहला विमेन्स वर्ल्ड कप है। मैं हमारी विमेन क्रिकेट टीम को बहुत बहुत बधाई देता हूं। हमें आप पर गर्व है। आपकी ये सफलता देश के करोड़ों नौजवानों को प्रेरित करेगी।